বাংলাদেশের ভবিষ্যৎ এই নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তো আমার নাম প্রথমেই আমার বোধহয় পরিচয় দেওয়া ভালো। আমার নাম হচ্ছে রাজ সেকেন্দার চৌধুরী। আমার ডাক নাম রাজ, খুব ভালো নাম সেকেন্দার চৌধুরী। যাই হোক, দুটো মিলিয়ে অনেকে আমাকে এই দুটো নামই চেনেন। যাই হোক, তো আমার বয়স 78 বছর এবং আমি ফ্রান্সে আছি অনেক দিন, বহু 73 মানে 52 বছর হয়ে গেছে। এবং আমি এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বলছি। সেটা হচ্ছে আমার এইটাই আমার গবেষণা এবং আমার কাজের মানে লেখাপড়া ইত্যাদি, আর যাকে বলে ইংরেজিতে রিসার্চ অ্যান্ড স্টাডিজ, এইটাই আমার বিষয় গত 1974 সাল থেকে প্রায় 51 বছর। যাই হোক, তো এটা শুধু বাংলাদেশের ব্যাপারে না, এখন আমি এটা অনেক ব্যাপারে পৃথিবী এমনকি মানব জাতির সম্বন্ধেও আমরা এটা বলা যায় আর কি। তো যাই হোক, তাহলে কথা শুরু করি। এখন ব্যাপার হচ্ছে যে এইসব কথা, এর মধ্যে তো অনেক জিনিস এসে যায়, সামাজিক, অর্থনৈতিক, রাজনীতিক, এই ধরনের। তো সেইগুলো ইংরেজিতে, আমি তো এখানে ফরাসিও জানি, কিন্তু ফরাসি বললে তো অনেকেই বুঝবে না কাজে। যাই হোক, তো ইংরেজিতে এটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়, বলা যায়, প্রকাশ করা যায়। আর বাংলাতে বললে ব্যাপারটা হলো কি, বাংলার বেশিরভাগই পরিভাষা, যেমন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বা বিজ্ঞান ভিত্তিক যে বিষয়গুলো বলা যেতে পারে, সেগুলো একটু পরিভাষা কাজে। যাই হোক, যেভাবেই হোক আমি এখন বাংলায় বলছি। এবং এইটা প্রাথমিকভাবে, এরপর আমি আরও বলবো, কারণ বহুদিন পরে, প্রায় 16-17 বছর পরে বাংলাদেশে এক ধরনের নবজন্ম হয়েছে। অনেকে এটা স্বাধীনতা বলেন, অনেকে হয়তো মুক্তি বললেই বোধহয় ভালো হয়। মানে কি বলে, বাংলাদেশের একটা দ্বিতীয় মুক্তি, প্রথম মুক্তি এবং স্বাধীনতা 71 সাল, তারপরে এটাকে বলা যায়। বিশেষত একটা যে ফ্যাসিবাদী এবং প্রায় মাফিয়া চক্র বসেছিল, সেটা যেভাবে বাংলাদেশের ক্ষতি করে গেছে, রাষ্ট্রের, সরকার, সমাজ ব্যবস্থা এবং মানুষের ক্ষতি করে গেছে অনেক। তো সেইটা কাটিয়ে উঠতে উঠতে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা এখন এটা দেশটা চালানোর চেষ্টা করছেন, এর মধ্যে মূলত প্রধান হচ্ছেন যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত কি বলবে আপন, এরকম যে এরকম মানববন্ধু, মানবদরদী প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই কাজ হচ্ছে, এবং ইতিমধ্যেই অনেক ভালো ভালো কাজ হয়েছে এবং আশা করা হচ্ছে ভালো হচ্ছে, আরও ভালো কিছু হবে। আচ্ছা, এখন বাংলাদেশের ভবিষ্যৎ বলতে গেলে আমি ওই এগুলো ভবিষ্যৎ বলতে গেলে আগের কথা বলতে হয়, হঠাৎ করে তো ভবিষ্যৎ আকাশ থেকে পড়ে না। তো যাই হোক, তো সেটা এখন এই পর্যায়ে আমি বাদ দিচ্ছি, তেমন বলার কিছু মানে বাদ দিয়ে বর্তমান পরিস্থিতি আমরা দেখছি, এবং বিশেষত ভবিষ্যৎ কি হতে পারে, কারণ ভবিষ্যৎ কিন্তু দেখতে দেখতেই চলে আসে। সেইখানে একটা ব্যাপার আছে যে ভবিষ্যতের কথা বলতে গেলে এটা আমরা ওই ইংরেজি যেটা বলে প্যাসিভলি, যে মানে পরোক্ষভাবে, যে খালি দর্শকের মতো বসে দেখলাম তা না। প্রফেসর ইউনূস এক জায়গায় বলেছেন প্রথমেই যে আপনারা দর্শকের মতো গ্যালারিতে বসে থাকবেন না, আপনারা এই অংশগ্রহণ করুন। তো যাই হোক, তো তারই উদ্যমে, তারই নেতৃত্বে, তা আমরা তারই যাকে বলে যে লিডারশিপ অ্যান্ড গাইডেন্সে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি আরও এগিয়ে যেতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ওই ভবিষ্যৎ, হঠাৎ করে ওই যে ভবিষ্যৎ গণনার মতো ব্যাপার না। হ্যাঁ, ভবিষ্যতের অনেক, কিন্তু এটা একেবারে বিজ্ঞানও না, এটা একটা ভবিষ্যৎ বিদ্যা। এইখানে এটাকে বলে প্রসপেক্টিভ স্টাডিজ। এটা ওই প্ল্যানিংয়ের থেকে এসেছিল। প্ল্যানিংয়ে আমরা জানি যে খুব একেবারে ওই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানিং হয়, খুব এই আর কি, মানে এর সামনে বছরে কি হবে, তারপর বছর, এগুলো বলা যায়। এগুলো হচ্ছে পটেনশিয়াল মতো। এবং কিন্তু এর মধ্যে ছিল বেশ ধরেন 50-60 বছর আগে, তারও আগে, যে মানুষ ভাবতো যে প্ল্যানিং অনেক দূর পর্যন্ত প্ল্যানিং করা যায়, বা ইংলিশে যেটাকে বলে লং টার্ম প্ল্যানিং। তো এইসব করে পরে দেখা গেলো যেগুলো হয় না, গোলমাল হয়ে যায় না, এরকম লং টার্ম প্ল্যানিং করা যায় না। তখনই মানুষ আস্তে আস্তে ভাবতে থাকলো, বিশেষত এই পাশ্চাত্য উন্নত দেশগুলোতে, যে সেইখানে আমরা এটা দেখলাম যে ভবিষ্যতের ব্যাপারে ওই সিনারিও করা যায়। তো অর্থাৎ কি হতে পারে সেগুলো,
হয়তো একটা একটা তো নাই, অন্তত দুটো তিনটে সম্ভাবনা, এবং তখন সেই মতো আমরা আমাদের পদক্ষেপ আমরা নিতে পারি। আচ্ছা, তো এখানে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের ব্যাপারে কতগুলো অনেক জিনিসই তো করা যায় এবং করতে হবে এক সময়। তো সেইখানে যে মোটামুটি মৌলিক কতগুলো ব্যাপার আছে যেটা এই অন্তর্বর্তী সরকার এবং তার বিশেষত যারা ছাত্র জনতা, যারা এই বিরাট একটা গণজাগরণ মধ্যে এই ফ্যাসিবাদী এবং মাফিয়াতন্ত্রকে বাদ দিয়ে কত ১,৫০০ যুবক যুবতী, মানে মানুষ, সাধারণ মানুষ, এবং প্রায় ১৯,০০০ আহত, ১,৫০০ মারা গেছে, হ্যাঁ, প্রাণ উৎসর্গ করেছে, এবং প্রায় ১৯,০০০ আহত তারা এখনো হাসপাতালে মানে চিকিৎসাধীন এবং খুবই আশঙ্কায় দিন কাটাচ্ছেন আর কি। তো তাদের এই যে আত্মত্যাগের ফলেই এটা হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। এটা ওই নির্বাচনের জন্য হয়নি, হ্যাঁ, এটাই একটা বিরাট অপশাসনকে, যাকে বলে এক জগদ্দল পাথরের মতো বসেছিল, সেটাকে সরিয়ে একটা নতুন সম্ভাবনার পথে ঠেলে দিয়েছে, উঠিয়ে দিয়েছে আমাদের এই ছাত্র জনতা, এবং তারাই তখন ওই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছেন, এবং সেখানে প্রফেসর ইউনূস রাজি হয়েছেন। তারপর থেকে আমরা জানি বেশ কয়েক মাস হয়ে গেল। তো সেইখানে কতগুলো মৌলিক ব্যাপার আছে যেখানে বলছেন যে এটা তাদের যে ওই অগ্রাধিকার তালিকা বা ইংরেজিতে প্রায়োরিটি লিস্ট, এটা খুবই সুন্দর। তারা বলছেন যে সর্বোপরি যেটা দরকার সংস্কার, রিফর্ম, দ্বিতীয়ত বিচার, কারণ বিচার করতেই হয়, যারা এইরকম ধরনের অপরাধী তাদের বিচার ছেড়ে দিলে, যাদের কিছু না করা হয়, সেটাই দেশের জনসাধারণের প্রতি, এবং যারা মারা গেছে তারা মানে কষ্ট সহ্য করেছে, এইসব দুঃখ দুর্দশা সহ্য করেছে, তাদের প্রতি অবিচার করা হয়। অতএব বিচার করতেই হবে, এখনই হোক পরেই হোক, মানে যে কোনো সময় হোক। তা এখন মোটামুটি তাড়াতাড়ি করলেই ভালো, না হলে মানুষই ভুলে যায় অনেক কিছু। তাহলে সংস্কার, বিচার, এবং তারপরে অবশ্যই নির্বাচন, সেই নির্বাচন করে যাতে একটা যাকে বলে জনগণের প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, সেইভাবে জনগণের প্রতিনিধি যারা ওই একটা সংসদে যাবেন, এবং তারপরে সেখান থেকে আইনসভা করে আইন করতে থাকবেন, এবং মন্ত্রণালয় মানে চালাতে থাকবেন, এইগুলো আর কি। তো এইখানে ব্যাপার হচ্ছে যে আমরা একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি যে ব্যাপারটা কি। বাংলাদেশ তো একটা দেশ, এবং এখানকার মানুষ, হ্যাঁ, এইখানকার মানুষ বাংলাদেশ এবং বাংলাদেশি। আচ্ছা, এই বাংলাদেশি কিন্তু সবাই বাঙালি না, এটাই একটা জিনিস আমরা সবসময় হয়তো একটু ভুলে যাই, চেষ্টা করি যে সবাই বাঙালি না। আচ্ছা, ধর্ম তো আছেই, সরি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এইগুলো আছে, এবং খুব সামান্য কিছু কিছু হয়তো ধর্মে তেমন বিশ্বাসও করেন না, ভালো লোক কিন্তু ধর্মে হয়তো বিশ্বাস করেন না, হ্যাঁ, যারা খুব বামপন্থী এই ধরনের মানুষ। যাই হোক, আর তবে এখানে ওই সবাই বাঙালি না, বেশিরভাগই বাঙালি। তো এছাড়া যে পার্বত্য চট্টগ্রামের যারা মানুষ, তারা কিন্তু ঠিক বাঙালি না, হ্যাঁ, তারা চাকমা, মরমা, এই ধরনের। এরপরে উত্তরবঙ্গে আছে সাঁওতাল, হ্যাঁ, এবং এছাড়া অনেকে আছেন, বেশ কিছু আছেন, অনেক না হলেও, যে তারা হচ্ছে যে বিহারি, হ্যাঁ, বিহারি কিন্তু রয়ে গেছেন, অনেকেই চলে গেছে, রয়ে গেছেন, এবং তারা কিন্তু বাংলাদেশি, তারা কিন্তু বাঙালি না, কিন্তু বাংলাদেশি, এবং তারা পুরোপুরি এই দেশের প্রতি তারা আস্থাবান, তাদের পুরোপুরি সমর্থন তো আছেই, এবং সেভাবে জীবনে নানাভাবে তারা যোগদান করছেন এই ধরনের। তাহলে ওই দেখা গেল যে বাংলাদেশে বাংলাদেশি, তার মধ্যে নানা ধরনের যাকে বলে জাতিগত বা ইংলিশে এথনিক কমিউনিটি, এবং তারপরে রিলিজিয়াস কমিউনিটি, এটসেট্রা। আচ্ছা, সব মিলিয়ে একটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ, সেটা যাকে বলে ইংলিশে বলে নেশন স্টেট, আর আমরা বলতে পারি যে জাতি রাষ্ট্র, হ্যাঁ, জাতি রাষ্ট্র। এবং এই জাতি রাষ্ট্রর এই জাতিটা তো আছেই, রাষ্ট্র থাকে, এবং রাষ্ট্র মাঝে মাঝে এই নির্বাচনের মাঝে মাঝে সাধারণত 5 বছর 4 বছর পর পর নির্বাচন হয়ে আবার বদলায়, কারণ এর মধ্যে অনেক সমাজ বদলা যায়, কাজেই এটাকে বদলাতে হয়, এইটাই হচ্ছে ব্যাপার। তো এই নির্বাচনটা অনেক আগে তো রাজার যা বলতো সেটাই হতো, রাজতন্ত্র। তারপরে সেটা তো আর আমরা মানুষ সেই পর্যায়ে তো আমরা পার হয়ে গেছি, মানে
কি বলে সৌভাগ্যবশত, সৌভাগ্য না, মানুষ লড়াই করে সংগ্রাম করে সেগুলোকে বাদ দিয়েছে, এবং তারপরে এখন একতন্ত্র ছিল, এই এই ধরনের করে আমরা এখন গণতন্ত্রের দিকে মানে ভালোভাবে যেতে চাই। আচ্ছা, এইখানে কিন্তু কতকগুলো প্রশ্ন এসে যায় যে এই মৌলিক সংস্কারগুলো কি? সব সংস্কার তো করা যাবে না, সংস্কার হয়তো চলমান তো থাকতে হবে, সেখানে হয়তো সংস্কার রিফর্ম কমিশন থাকবে, এই ধরনের নানা রকম পার্মানেন্ট কমিশন টাইপ থাকবে, কিন্তু মৌলিক সংস্কারটা করতে হবে। মৌলিক সংস্কার হচ্ছে, অনেকেই বলেছেন, অনেকেই রাজনৈতিকেরা বলেছেন যে সংবিধান এখন আছে এই সংবিধান নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। হ্যাঁ, এই ভাঙাচোরা জোড়াতালি দেওয়া সংবিধান নিয়ে আমরা মুখ থুবড়ে পড়বো। মুখ থুবড়ে পড়বো একটা কথার কথা, মানে আমাদের এই যে নেশন স্টেট, বাংলাদেশের যে নেশন স্টেট বা রাষ্ট্র নিয়ে জাতি, আমরা আটকে যাবো একসময়, ভেতর থেকেই আটকাবো আর কি। আটকাবো মানে আটকে যেতে পারে। এখানে আবার বলছি, এই ভবিষ্যৎবিদ্যার একটা খুব স্পষ্ট একটা ইয়ে আছে, যে কথা আছে, নিয়ম আছে, যে সব জিনিসই ভবিষ্যতে যে এই হয়ে যাবে তাই হয়ে যাবে, ওই যে অনেক আছে বলে সব লাল হয়ে যায়গা, এই ধরনের ব্যাপার, এগুলো চাখানার গপ্প। হ্যাঁ, সব ভবিষ্যতের কথা বলতে গেলেই আমাদের বলতে হবে যে এটা হতে পারে, এই আর কি। তো বা এইগুলো হতে পারে। তো সেই জন্য আমরা বলছি যে এইভাবে যে মৌলিক সংস্কার এইগুলো আমাদের করতে হবে, সেটা হচ্ছে সংবিধানটা বদলানো, নতুন একটা, যাকে ওই ইংলিশেই আবার বলতে হয় যে একটা ফ্রেশ এবং হেলথি কনস্টিটিউশন। ওই নেশন স্টেটের একটা কনস্টিটিউশন লাগে, যে এই ধরনের মূল, এটা হচ্ছে একেবারে আইনের উপরও আইন, যে এই ধারা বেয়ে আমরা চলবো, এবং তার সাথে একটা কোর্টও থাকে, কনস্টিটিউশনাল কোর্ট, বা যেখানে আমরা অনেক সময় আইনসভায় আইন পাস হয়, যেগুলো খুব একটা ভালো ঠিক না, অনেকে বলে কালা আইনও পাস হয়। তো তখন মানুষে বা অন্যান্য যাই হোক, এখানে ওই সংবিধানের মধ্যে থাকবে, এখতিয়ার থাকবে, কারা কারা কীভাবে ইয়ে করে তারা বলতে পারেন যে না, এই আইনটা বোধহয় সংবিধান অনুযায়ী হয় না, সংবিধানের বিরুদ্ধে যায়, তখন সেটাকে আমরা দেখতে পারি, এবং সেই কনস্টিটিউশনাল কোর্ট যে রায় দিতে পারেন। তো এই ধরনের করলেই ভালো হয়। অনেকে আছে সুপ্রিম কোর্টে যান, এই ইন্ডিয়ায় বোধহয় তাই। তো যাই হোক, তো এটা দেখা যাবে, তবে সুপ্রিম কোর্ট বিচার বিভাগে অনেক সময় ঠিক হয় না, বা তার চেয়ে বেশি, মানে ওই কনস্টিটিউশনাল কোর্টে যারা থাকেন তারা সবচেয়ে বড়, শুধু জ্ঞানীগুণী না, যাকে বলে যে ওই ইংলিশে বলে ওয়াইজ পার্সন, হ্যাঁ, বিজ্ঞ মানুষ এবং অভিজ্ঞতা সম্পন্ন, যে যাদের মানে যারা আমরা মনে করি যে তারা কোনো ভুল করবেন না, বিশেষত পক্ষপাতিত্ব করবেন না। আচ্ছা, এটা গেল সংবিধান। এখন এই সংবিধান তো কিভাবে হবে? সংবিধান কোনো কমিশন দিয়ে এটা ঠিক হয় না। সংবিধানের, কারণ বাংলাদেশের মালিককে, বাংলাদেশের মালিক হচ্ছে এই যে 17 বা বোধহয় 18 কোটির কাছাকাছি মানুষ, এরা সবাই। কিন্তু এখানে একটা আছে, ক্ষমতার ব্যাপার আছে, তো যে একেবারে যে শিশু বা 4-5 বছরের যে সচেতন না, তার কথা মতো তো চলা যায় না। সেই জন্যই আমাদের সব দেশেই আছে যে নাবালক না হয় সাবালক মানুষ, হ্যাঁ, কি ছেলে কি পুরুষ, কি কি মহিলা কি পুরুষ। তো সেটা অনেক জায়গাতে এখন আস্তে আস্তে, আগে ছিল 21, এখন 18 বছর বয়সে, এবং তাদের ওই ভোটের অধিকার, ভোটটাই হচ্ছে যে মূল ক্ষমতা, মূল ক্ষমতার এক একজনের, প্রত্যেকের নাগরিকের, ওই যে সাবালক যে নাগরিক, তার ক্ষমতা আছে, সেই বলে যে আমি এই ধরনের বা এই মানুষকে চাই যে আমাকে প্রতিনিধিত্ব করবে। কারণ আমি নিজে তো সবসময় 18 কোটি মানুষ গিয়ে তো বসে, বা 18 কোটি না হোক, মানে ভোটার লিস্ট এমন যে 12 কোটি, অর্থাৎ 12 কোটি যে সাবালক মানুষ, এবং হয়তো বিদেশেও আছেন এরা, এরা গিয়ে তো ওই এক সবাই বলা সম্ভব না। তো অনেক পরে হয়তো মানে ওই ইন্টারনেট দিয়ে সম্ভব। যাই হোক, তো সেইখানে আহ, তো সেইভাবে তাহলে প্রতিনিধিত্ব করে তারা ওই যে মানে ওই কি বলে আইনসভা না, জাতীয় সভা, জাতীয় সভা, এই জাতীয় সভাটাই হবে, যেটাকে বাংলায় এখন আমরা বলি গণপরিষদ, বা ইংরেজিতে আরো পরিষ্কার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। মানে এই অ্যাসেম্বলির কাজ হবে কনস্টিটিউশন তৈরি করা। হ্যাঁ, এটাই হচ্ছে আসল। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বসে ওইখানে রাজনৈতিক দল মানে যারা দল তারাও আসবে, কোনো তো স্বাভাবিক ব্যাপার, তারা নির্বাচন হয়ে আসবেন, এই নির্বাচিত হয়ে আসবেন, এবং সেইখানে কিন্তু শেষ এরা এই সব মানুষের যে যে মানে
অভিপ্রায়, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেইটারই প্রতিফলন করবে এবং ইয়ে, বাস্তবতার পরিপ্রেক্ষিতে। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে যে তিনটে আমরা দেখা যাচ্ছে যে আসলে এই যে সাধারণ 18 কোটি মানুষ তো বটে, কিন্তু তার মধ্যে 12 কোটি যারা ভোটার, হ্যাঁ, যে ভোটদাতা, যাদের হাতে আসল ক্ষমতা, তারাই এটা বলবে। কিন্তু ওদের মাধ্যমে তারা যে প্রতিনিধি বানাবেন তার মাধ্যমে। এবং এখানে ব্যাপার হচ্ছে যে এটা একটু ইংলিশে বলতে গেলে বিশেষত আইন বা একটু টেকনিক্যাল ব্যাপার, কাজেই তখন একটা কমিশনও লাগবে। কাজে এটা ত্রিপাক্ষিক মতো, মূলে হচ্ছে মানুষ, তাদের কথা সবসময় শুনতে হবে, হ্যাঁ, অনলাইনে বা এমনিতে জরিপ করে এইভাবে। আর ওই যে প্রতিনিধি এবং ওই যে কমিশন, এই তিন মিলে খুব বেশি সময় লাগবে না, হয়তো মাস ছয়েকের মধ্যেই ভালোভাবে আমরা হলে মানে সিরিয়াস হলে, এবং এটা প্রণয়ন করা যাবে। প্রণয়ন করে গেলে তারপরে আমরা ওই যাকে বলে আইনসভা, হ্যাঁ, যে নির্বাচনটা আমরা বুঝি আইনসভা। এখন এইখানেই একটা খুব বড় প্রশ্ন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা অন্যান্য দেশেও তেমন হয়নি, যে আমরা এই যে ইলেকশন বলি বা নির্বাচন, এইটা মানে ভোট তো দিলাম, কিন্তু সেই ভোটের যে ফলাফল, সেটা হয়ে যায় ডিসপ্রপোর্শনেট। হ্যাঁ, ইংলিশেই বলি। মানে কি ব্যাপার হলো যে দেখা গেল একটা দল, অনেকগুলো তো শেষ পর্যন্ত দল থাকে, তো বড় দল, ছোট দল, মাঝারি দল, এটসেট্রা, সব মিলিয়ে দেখা গেল যে আমরা তখন সব গোনা ভালোভাবে গুনতে পারি যে সারা দেশে ওই দল পেয়েছে হয়তো 40% ভোট, 40%। কিন্তু এমনভাবে করা আছে, শুধু করা বলে না, ওই ব্যাপারটা হচ্ছে যে যে কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতায় কেউ যদি 55 বা 52 বা 51% পায়, সেই জয়ী। হ্যাঁ, এবং মানে সেই এক হয়ে গেল, আর বাকি যারা সব জিরো হয়ে গেল। হ্যাঁ, এইটাই হচ্ছে সব বিরাট একটা বৈষম্য। এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমরা বলতে চাই, এইটা কেউ কেউ খেয়াল করেছে, কিন্তু ভালোভাবে আমরা ব্যাখ্যা বুঝিনি এবং এটা আগেও দিতে পারিনি। তাহলে এইখানে হচ্ছে যে বিরাট একটা বৈষম্য, যে যে 51% বা তার চেয়েও কম পেলো, বা 200টা ভোট বেশি পেলো একই মতো, হয়তো 50-50ই, কিন্তু 200 মানে বেশি ভোট পেলো, সেই হয়ে গেল সব, মানে যাকে ইংলিশে বলে উইনার টেক্স অল। হ্যাঁ, এবং অন্যরা সেই জিরো হয়ে গেল। এইটাই হচ্ছে যে বিরাট ডিসপ্রপোর্শন। এবং তারপরে ওই মানে জাতীয় পর্যায়ে তো কোনো দল পেল 40% ভোট, কিন্তু দেখা গেল সব মিলিয়ে 60% সিট পেয়ে গেল। তো একেবারে ডিসপ্রপোর্শন, এটা তো বিরাট একটা বৈষম্য। কাজে দুই একটা দেশ খুব মানে কিছুদিনের মধ্যেই, কিছুদিন মানে যাকে বলে রিসেন্টলি, তারাই যে চেষ্টা করে না, তাদের প্রতিশ্রুতি ছিল ওই প্রপোর্শনাল ইলেকশন বা রেজাল্ট করতে, কিন্তু গিয়েই দেখে যে ওই তারা মানে এরা তো পেছনে সবসময় লোক থাকে, এটা তো আমাদের বাস্তব মানতে হবে যে এই ডেমোক্রেসি তো সে একেবারে পারফেক্ট না, এর পেছনে ওই বড় দল রয়ে থাকে, তারাই নানাভাবে, আগে তো ওই ভোট চুরি কারচুপি, এখন এইসব দেশ হয় নানা রকম ম্যানিপুলেশন যাকে বলে, হ্যাঁ, যে ওই কলকাঠি নাড়িয়ে ইয়ে করা। তো সেইভাবে নাড়িয়ে দেখা গেল যে তাদের যে ইচ্ছা ছিল ওটা পূরণ না, অন্য দল এসে গেছে, তার সাথে সাথে ওটা ধামাচাপা দিয়ে বন্ধ করে দিল। আবার ওই পুরনো যে বৈষম্য, বৈষম্যহীন না, বৈষম্য ক্রান্ত, বৈষম্য ভরা যেটা ইলেকশন প্রসেস, সেটাই চলতে থাকলো। এইটাই হচ্ছে বিরাট বড় একটা ইয়ে আর কি, যে আমরা ইংলিশে যদি বলা যায়, মানে দ্য বিগেস্ট ফল্ট লাইন হাইডিং ইন প্লেন সাইট। আমরা এটা দেখতে পাচ্ছি না ঠিক মতো, এবং দেখতে পেয়েও অনেকে চায় না, ওটা লোভ থাকে, ঠিক আছে 40% ভোট পেয়ে 60% সিট পাবো, তো মজার ব্যাপার। তো কাজেই এইটা করতে হবে, সংবিধান এবং সংবিধানের যে গণপরিষদ, সেটাই এই প্রপোর্শনাল ভোট করে আমরা মানে এই সভাটা নির্বাচিত হবে, এবং সেই সভায় নির্বাচিত সেটা হবে তখন একেবারে প্রপোর্শনাল। হ্যাঁ, মানে সেখানে হয়তো সবাইকে তো আর দেওয়া যাবে না, হয়তো মনে হয় এখনো 300 আসন আছে, এবং ওই 12 কোটির মধ্যে যদি আমরা ধরি যে 1%, তার নিচে তো যাওয়া মুশকিল, ওর বেশি লোক হয়ে যায়, বেশি সংসদ হয়ে যায়। তো 1% হয় যে 12 লাখ, বা ধরলাম 10 লাখ, 10 লাখও কিন্তু যথেষ্ট। তো এই 10 লাখের মানে 1%-এর হয়তো একটু নিচে, যাই হোক।
তো ওইখানে যে যারা পাবে তাদের একটা করে আসন তারা পাবে, হ্যাঁ, এবং বেশি পেলে আরও পেলো, এইভাবে পেলো। তাহলে অর্থাৎ যে যার যত মানে পেছনে যার জন সমর্থন ঠিক সেই মতোই সে পাবে ওই আসন, তার বেশিও পাবে না কমও পাবে না। এটা মানে কারোর জন্য খারাপ না, যাকে বলে আজকালকার কথায় ওই যাকে বলে যে উইন উইন সলিউশন। হ্যাঁ, কেউ বেশি লাভ হচ্ছে, কেউ ক্ষতিপূরণ হচ্ছে, যে ডিসপ্রপোর্শনেট না। এবং এইটাই হচ্ছে আসল, যাকে এই মানে ইংলিশে আমরা বলছি ইনক্লুসিভ ইলেকশন। এটাই আসল ইনক্লুসিভ। নাহলে বাকিটা হয় যে ওই যে কেউ মানে 52% ভোট পেয়ে হয়ে গেল, আর যে 48% পেয়ে গেল সে বাদ হয়ে গেল, সেটা ইনক্লুসিভ হলো না, সে গেল কোথায়? হ্যাঁ, তাই না? তো কাজেই এইভাবে হলে যে সভাটা হবে গণপরিষদে, সেইখানে যথেষ্ট প্রপোর্শনেট হবে, এবং তারা তখন ভালোভাবে ওই আলাপ আলোচনার মাধ্যমে, এবং সাথে ওই কমিশন, যে কমিশন থাকবে, সংবিধান কমিশন, এবং সবসময় ওই মানুষের কাছ থেকে যে জরিপ কথাবার্তা এইসব নিয়ে এই তিন ত্রিভুজের মতো, হ্যাঁ, আমরা সেটা করতে পারবো। এটা কোনো ব্যাপার না, হ্যাঁ, কারণ এটা করতেই হবে, এই ব্যাপারে একতা ঐক্যমত করতেই হবে। হ্যাঁ, এটা তখন ওই কি বলে নানা গ্যাঁ গ্যাঁ করলে চলবে না। হ্যাঁ, আচ্ছা, করে তারপরে আর বেশি নির্বাচন করার দরকার নেই, কারণ মানুষের তো সারা সময় ভোট দেওয়া সম্ভব না। কাজে যেই এই পরিষদটা, গণপরিষদটা যেই সংবিধান করে ফেললো, তারপরে কিছুদিন, যাই হোক 1 সপ্তাহ, যে একটা সময় পরে ওই পরিষদই তখন হয়ে যাবে যে সংসদ বা আইনসভা, যেটাকে বলে, বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে ওইটা হয়ে যাবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ব্যাস, কাজ হয়ে গেল। হ্যাঁ, তারপর এখন ব্যাপার হচ্ছে কেন আমি আবারও বলছি যে ওই ওই পুরনো বা যেভাবে চলে এসছে, হ্যাঁ, সেটা ওই ডিসপ্রপোর্শনেট। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, অনেকগুলো দেশে, বিশেষত উন্নত দেশে, তাদের মধ্যে ডেমোক্রেটিক কালচারও আছে যথেষ্ট। তার ফলে ওই যে একজন ধরো মেজরিটি পেয়ে যে যা যা খুশি তাই করে না, হ্যাঁ, অন্য একটা পার্টি থাকে এটা করে না। কিন্তু কোনো কোনো সময় হয়ে যায়। এটা ভুললে চলবে না যে এই মানুষের ইতিহাসে আমরা তেমন, আমরা এটা ভালোভাবেই জানি, আজ থেকে আর 70-80 বছর আগে, যে ইউরোপে মানে পশ্চিমা দুনিয়ায় যেভাবে ফ্যাসিবাদী নাৎসিবাদী যে ক্ষমতা যারা এসেছিল দল ক্ষমতায়, তারা কিন্তু ওই বা কুদেতা করে আসেনি, জোর করে আসেনি, তারা এই ভোটের মাধ্যমেই এসছে। হ্যাঁ, এসে সব তারপর তো সব বরবাদ করে দিয়েছে। তো কাজে ওই ভোটের মাধ্যমেই ভালোভাবে আসা যায়। হ্যাঁ, তো সেই জন্য ওই ওই বৈষম্য ভরা যে যে ভোট, তাতে তারা এসে যেতে পারে। এই জন্যেই এই যে প্রপোর্শনাল যে আনুপাতিক যে ভোট, মানে ভোটটা আনুপাতিক না, পরে রেজাল্টটা ফলাফলটা আনুপাতিক। তো সেটাই হচ্ছে যে সবচেয়ে ভালো এর মধ্যে আর কি। হ্যাঁ, এবং এখানে আরেকটা ব্যাপার আছে, এটা কোনো বিশেষ, আমি কোনো মতেই কোনো দলের প্রতি বলছি না যে এই দলকে বাদ দিতে হবে বা মুখ, তা না। যে কোনো দলের পক্ষেই ওর যে একটা তো মোটামুটি বড়োর দিকে যাবে, বড় মাঝারি ইত্যাদি, তো অন্যরা তখন থাকবে ওই তাতে, তাদের হয়তো সাথে থাকবে, বিপক্ষে থাকবে, এভাবে। তাহলে একটা ভালো রকম একটা ভারসাম্য তৈরি হবে, অত্যন্ত সুন্দর একটা ভারসাম্য তৈরি হবে। কিন্তু এটা প্রথমত হয়তো মানে আমরা খুব একটা অভ্যস্ত না। তো অভ্যস্ত না, আমরা তো ডেমোক্রেসি থেকে অভ্যস্ত না। হ্যাঁ, এখনো আমরা গণতন্ত্রে মোটেই অভ্যস্ত না। হ্যাঁ, তো মানে সবসময় একজনের উপর মাতুব্বরি করার চেষ্টা করি, এই করি, তারপরে টাকা পয়সা লুটের পাট এইসব তো আছেই। হ্যাঁ, তো কাজেই এই জন্যেই আমার মনে হয় যে এইভাবে ওই একটা নির্বাচন যার ফলাফল হবে আনুপাতিক, এবং সেইখানে ওই নতুন সংবিধান করা, গণপরিষদ দিয়ে একটা সংবিধান করা, এবং তারপরে ওইটাই সেই নির্বাচনে ওইটাই তারপর আইনসভা হয়ে যাবে, এবং তারপরে যার যা কাজ আর কি এইভাবে করা যেতে পারে আর কি। তখন ব্যাপার হচ্ছে যে ওই আইনসভা ওই তখন ওই লাগামহীন হওয়ার হবে না, এবং কোনো দলই একচ্ছত্র ক্ষমতা পাবে না। একচ্ছত্র ক্ষমতা পেলেই, একটা কথা আছে ইংলিশে যে পাওয়ার করাপ্টস, এমনিতেই আমাদের দেশে গরিব, এবং সেখানে পাওয়ার পেলে তখন নানা রকম অসুবিধা হয়। যে প্রফেসর ইউনূস বলছেন, এবং আমরা জানি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? দুর্নীতি। আচ্ছা, দুর্নীতি কোথা থেকে আসে? অনেকেই বলে হ্যাঁ, লাইন বেঁধে ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলো, এইসব অনেক হাবিজাবি কথা শোনা যায়, বা অনেকে বলে পারা যাবে না, অমুক তমুক।
এই প্রথম বুঝতে হবে যে দুর্নীতিটা আসে কোত্থেকে। এইটা আমার মনে হয় যে দুটো থেকে, এবং তার মাঝখানে একটা পথ আছে মাঝামাঝি। এটা হচ্ছে সরি, নিচের দিকে অভাব এবং ওপরে হচ্ছে লোভ। এই অভাব থেকে লোভ, মাঝখানে এক পথে জায়গায় যা আছে একটা, যাকে বলে শখ। মানুষের কিন্তু শখ থাকে, একেবারে গরিব মানুষও একটু টাকা পয়সা ঠিক করলে সরি, তারপরে সে একটু ওই ভালো কিছু, মানে ভাত খেলে, কোনো মতে ভাত খেলে, তারপর সে একদিন একটু খিচুড়ি খেতে চায়, তারপরে একটু ওই পোলাও খেতে চায়। যে একটা কথা আছে যে বসতে পেলে শুতে চায়, এটা খারাপ কথা না। এটা হলো মানুষ চাই উন্নতি করতে, মানে যা আছে একেবারে ওই নিয়ে সন্তুষ্ট থাকো। এটা হলো ওই যাকে বলে ফেটালিস্টের ভাগ্যে, আমার ভাগ্যে এই আছে, আমি কি করব, এই নিয়ে থাকি। হ্যাঁ, এটা না করে আমরা উন্নতি করতে পারি। তো সেইটা, সেই জন্যই কাজে এই অভাব এবং অভাবের পরে হচ্ছে শখ, এবং আরও ওপরে লোভ। সেই লোভকে সামলানো যায়, এবং নানা রকম উপায় আছে, এবং বলাও যায়, কেন এটা নৈতিকভাবে ঠিক না, কিন্তু অভাবকে ঠেকানো অত্যন্ত মুশকিল। হ্যাঁ, তো কারণ একটা লোক আছে, তার ছেলে মারা যাচ্ছে, তো তখন হয়তো একটা দুর্নীতি করে বা ওই মানে টাকা পয়সা এদিক ওদিক করে হয়তো তার কয়েক লক্ষ টাকা লাগবে, সে তো করবেই তার নিজের ছেলেকে বাঁচানোর জন্য। কাজে সেই দুর্নীতি তো আর তার বিরুদ্ধে তো বলা ঠিক না, নৈতিকভাবেই ঠিক না। হ্যাঁ, তাকে যাই হোক, তো কাজেই এই যেটা দূর করতে হবে প্রথমত, মূল যেটা অভাব। আচ্ছা, তো সেইটা নানা রকম উপায় আছে, সবাই জানেন, আমিও আমার এই বিদেশ থেকে বসে সাজেশন দিতে পারি। তো যাই হোক, তো আপাতত এটা বলি, এবং এখানে একটা ব্যাপার আছে যে ডেমোক্রেসি, এটাও মানে শেষ পর্যন্ত না, এটা কালচারের উপর নির্ভর করে। বহু কিছুই আমরা যেটা বলছিলাম যে নেশন স্টেট, আইনসভা, এগুলোকে এক কথায় আমরা বলতে পারি সিস্টেম, অথবা ইংলিশে বা বাংলায় এখন বলি প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক, বা ইংলিশে আমরা বলি ইনস্টিটিউশনস। আচ্ছা, তো এইগুলো এইগুলো অন্যান্য দেশে যারা হয়ে গেছে তাদের মধ্যে শুধু তাই না, ওই সাথে সাথে কালচার আছে। হ্যাঁ, তো কাজে খালি ইনস্টিটিউশন বা সিস্টেমে হয় না, কালচার থাকতে হবে। হ্যাঁ, মানে অনেক ওই যে ইনস্টিটিউশন একটা বানালাম, তার চারপাশ দিয়ে অনেক খুব মানে ব্রডলি ওই কালচারটা আছে, যেটা ওটাকে সাপোর্ট করে, না হলে হয় না, নাহলে ভেঙে যায়। নাহলে ওই ওল্ড কালচার যদি রয়ে যায়, এবং সেখানে যেটা ডেমোক্রেটিক কালচার না, কিন্তু আমি সিস্টেম বানালাম ডেমোক্রেটিক, ও কিছুদিন পরে সেটা ওই ওই ওটা করাপ্ট হয়ে তখন নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে মানে এমনিতে তো হয় না, মানুষের নিজেরাই নষ্ট করবে আর কি, যারা যাবে। তো কাজেই সেই কালচারটা দেখতে হবে, কিন্তু একটু ওটা আস্তে আস্তে, কাজেই সব কথা তো আমি আজকে বলা যাবে না। তো ওইটা বলছি। আচ্ছা, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখন থেকেই বলা যায়, সেটা হচ্ছে যে নারী দের সম্বন্ধে, নারী মুক্তি এবং নারীদের যে উইমেন্স রাইট আমরা বলি, এইগুলোকে, এই প্রশ্নে কিন্তু একটা কমিশনই করতে হবে, এবং এটা খুব মানে জোরে সোরে বলতে হবে যে ওই ওই আমরা কবিতা বলেছি, দুনিয়াতে যত কিছু হয় অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী, এই কবিতায় কুলায় না। হ্যাঁ, আসলেই দেখতে হবে, এবং মেয়েরা এখন অনেক কিছু পারে। কাজেই সেইখানে আমরা বলবো যে এইভাবে। তো আপাতত এই আজকে এই পর্যন্ত থাক। তো এইখানে আরো কিছু আমরা বলতে পারি, বলা যায়। তো ঠিক আছে।